একটা রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা বিধান করার কথা। একটা রাষ্ট্র এমন একটা পরিবেশ তৈরি করার কথা যাতে করে সেখানকার নাগরিকরা নিশ্চিন্ত মনে পথ চলতে পারে, জীবনযাপন করতে পারে ডিগনিটির সাথে। কিন্তু আমরা গত ফ্যাসিস্ট আমলে যেটা দেখেছি, আওয়ামী লীগ তারা রাষ্ট্রটাকে এই যেই পথে চলার কথা তার জাস্ট উল্টা দিকে চালানোর জন্য চেষ্টা করেছে। 180 ডিগ্রি ঘুরাই দিয়ে উল্টা দিকে চালানোর জন্য চেষ্টা করেছে এবং তার মধ্য দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা অবতারণা ঘটিয়েছে। রাষ্ট্র যেখানে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে রাষ্ট্রই এরকম একটা অবস্থায় চলে গিয়েছে যে রাষ্ট্রই জুলুম করে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, অন্যায়, অনাচার, বিচারের নামে অনাচার, অবিচার, এই সমস্ত বিষয়গুলোর মধ্য দিয়ে আসলে মানবাধিকারের চরম লঙ্ঘনের একটা অবস্থা তারা তৈরি করেছিল। আমরা মানবাধিকার সংগঠন অধিকারের একটা রিপোর্ট দেখি 2009 থেকে 2023 সালের মধ্যেকার এই সময়টা রিপোর্ট তারা প্রকাশ করেছে। সেই রিপোর্টের মধ্যে তারা দেখিয়েছে যে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে এই সময়টাতে 2699 জনকে, অর্থাৎ প্রায় 2700 জনকে। 677 জনকে গুম করা হয়েছে এবং কারাবন্দী অবস্থায়, যেখানে কারাগারে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, এরকম স্লোগান কারাগারের সামনে দেওয়া আছে, সেই কারাবন্দী অবস্থায় 1048 জন মৃত্যুবরণ করেছে। এগুলো আমাদের কাছে একটা ডিজিট মনে হতে পারে, একটা সংখ্যা। ভাই, এই এক একটা সংখ্যার মধ্যে এক একজন মানুষ আছে, এক একজন বাবার এক একটা সন্তান আছে, একটা মায়ের ছোটবেলা থেকে তিলে তিলে গড়ে তোলা এক একটা বাচ্চা একটু বড় হওয়ার পরে তারপরে হত্যার শিকার হয়েছে। আমার সোহান ভাই আছে তার মধ্যে। এই সংখ্যাগুলো সংখ্যা নয়, এই সংখ্যাগুলো মানুষ, এই সংখ্যাগুলা মানব সভ্যতার এক একটা প্রতীক। ছোট্ট কয়েক রিপোর্ট আমরা দেখলাম। ইসলামী ছাত্র শিবির প্রতিবেদন প্রকাশ করেছে 2009 থেকে 2024 পর্যন্ত, এরকম ভলিউম তৈরি করেছে। তার মধ্যে আজকে এখানে শর্ট একটা রিপোর্ট আপনাদের সামনে গিয়েছে। সেক্রেটারি জেনারেল একটু আগে সে সংখ্যাগুলো বলছিলেন কি কি হয়েছে। আমি তার সাথে দু একটা জিনিস যোগ করতে চাই। 2009 থেকে জুন 2024 পর্যন্ত ছাত্র শিবিরের প্রতিবেদনের রিপোর্ট হচ্ছে যে ছাত্র শিবিরের জনশক্তিরা যারা জেল খাটতে হয়েছে এই সময়টাতে, এই জেল খাটার দিনের পরিমাণ হচ্ছে, দিনের সংখ্যা হচ্ছে 10,16,710 দিন। আই রিপিট, 10,16,710 দিন, যেটাকে আপনি যদি 365 দিয়ে ভাগ করেন তাহলে 2,785 বছর হয়। প্রায় 3,000 বছর জেল খেটেছি আমরা। 15 বছরে 3,000 বছর। রিমান্ডে যেই অকথ্য নির্যাতন হতো, আপনারা আমার পেছনে দুইটা ছবি দেওয়া আছে, সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মাসুদ ভাই এবং দেলোয়ার ভাই, কি পরিমাণ নির্যাতন সেখানে হতো। সেই নির্যাতনে আমাদের ছাত্র শিবিরের জনশক্তিরা রিমান্ড খাটতে হয়েছে কতদিন জানেন? 29,971। 365 দিয়ে ভাগ করেন, প্রায় 85 বছর হয়। এই 85 বছরের প্রতিটা দিন হচ্ছে যে এই অকথ্য নির্যাতনের দিন, হাতের এই নখ তুলে ফেলার দিন। বাম পাশে আমি একটা ছবি দেখছিলাম, আমাদের শিবিরের প্রচার সম্পাদক ছিলেন আবু সালেহ ইয়াহে ভাই। উনাকে যখন নির্যাতন করা হয় গুম রাখা অবস্থায়, সেই সময়টাতে ওনার বাবা ছোটোবেলায় ইন্তেকাল করেছেন, ওনার মা ওনাকে বড় করেছেন। তা আমাকে উনি বর্ণনা করছিলেন যে মনে হচ্ছিল যে বোধহয় আমি মারা যাব। নির্যাতনের মুখে উনি একসময় বলছিলেন অস্ফুট স্বরে,
মা আমাকে মাফ করে দিও, কিছুই করতে পারলাম না তোমার জন্য। এই রিমান্ডের প্রতিটা দিনের যোগফল হচ্ছে 29,971। সম্মানিত ভাইরা, গুম হয়েছে 255 জন, তার মধ্যে 7 জন ভাইকে আমরা এখনো ফিরে পাইনি। আর কিছু ভাইকে আমরা ফিরে পেয়েছি কিভাবে জানেন? ওই যে সোহান ভাইয়ের অবস্থায়, ইবনুল পারভেজ ভাইয়ের অবস্থায়। অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই, খোঁজ দিচ্ছে না। তারপরে একদিন পাওয়া গেল কিভাবে, রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে আছে। বলা হয়েছে যে ক্রসফায়ার নাটক কি মানুষ বুঝতো না? এই সারা বাংলাদেশের সকল মানুষকে বোকা ভেবে নিজেরা নিজেদেরকে এত বেশি চতুর চালাক হিসাবে নিজেদেরকে পরিগণিত করেছিল। তারা কেউ অকপটে অবলীলায় মিথ্যা কথা বলে যেত, প্রত্যেকটা মানুষ বুঝতেছে সে মিথ্যা কথা বলছে। এই আপনার সাংবাদিক ভাইয়েরা, তারা ক্যামেরা দিয়ে ধরছে, আপনারাও বুঝতেছেন যে তারা মিথ্যা কথা বলছে। যারা মিথ্যা বলছে তারা তো নিজেরাই জানে যে মিথ্যা কথা বলছে, কিন্তু বলে যাচ্ছে অকপটে। সভ্যতার কোন মানদণ্ডের মধ্যে এই কথাগুলো? সে অবস্থার মধ্য দিয়ে আমরা যাদেরকে ফিরে পেয়েছি তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে এই অবস্থায়। অথবা অনেকদিন পরে দেখিয়েছে, বলছে যে এই আজকে গ্রেপ্তার করা হলো, তাকে জেলখানায় নেওয়া হলো। এই যে মাসুদ ভাই দীর্ঘদিন ধরে জেল খাটার পরে যখন বের হচ্ছে, তখন আবার জেল গেট থেকে তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, নতুন মামলা। সম্মানিত উপস্থিতি, তাও তো এরকম আমরা কিছু ভাইকে ফিরে পেয়েছি। কিছু ভাইকে হয়তো আমরা আজকে এখানে যে আমাদের সম্মানিত হাসিন ভাই আছেন, এরকম কিছু ভাইদেরকে পাওয়া গেছে। আর যাদেরকে পাওয়া যায় নাই, ইলিয়াস আলীকে পাওয়া যায় নাই, ছাত্র শিবিরের 7 জন ভাইকে এখনো পাওয়া যায় নাই, ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইদেরকে খুঁজে পাওয়া যায় নাই, এখন কোনো সন্ধানও তারা দিচ্ছে না। যাদেরকে পাওয়া যায় নাই তাদের মায়ের অবস্থাটা বুঝতে পারেন? আমরা তাদের সহকর্মী হিসেবে আমরা ফিল করি, বাট তার মা কিভাবে ফিল করে, ওই বাচ্চাগুলোর বাবা কিভাবে ফিল করে? যারা এই অন্যায় জুলুম নির্যাতন করেছে তারাও তো কারো না কারো হয়তো বা বাবা, কারো কারো হয়তো বা মা। মনুষ্যত্ব তাদের মধ্যে থেকে একেবারে নাই হয়ে গেছে। 2020 সালে যখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব ছিল আমাদের, স্বাভাবিকভাবে এই দায়িত্বটা অনেক বেশি ভারী, বেশি কঠিন দায়িত্ব। এত এত শহীদের কঠিন বয় সংগঠনের জিম্মাদারির দায়িত্ব, এত এত আহত পঙ্গুত্ববরণকারী ভাইদের, এত এত গুম হয়ে থাকা ভাইদের পরিবারের যেই বুক ফাটা কান্না, সেগুলার ভার। এরকম সময়ে একদিন ওয়ালিউল্লাহ ভাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন গুম হয়ে থাকা ভাই, ওয়ালিউল্লাহ ভাই, মুকাদ্দাস ভাই। ওয়ালিউল্লাহ ভাইয়ের বাবা একদিন আমাকে ফোন দিলেন যে বাবা, আমি তোমাকে কিছু ছবি পাঠাচ্ছি। বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের এই পার্টে কিছু কিছু মানুষ ভবঘুরে অবস্থায় বা যাদেরকে ওই মানসিক বিকারগ্রস্ত অবস্থায় এরকম পাওয়া গেছে। পত্রিকায় রিপোর্ট এসছে, ওনার ধারণা যে হয়তো বা পার্শ্ববর্তী দেশে নিয়ে গিয়েছিল গুম করে, হয়তো বা তাদেরকে এভাবে করে পুশ করেছে। চুল উস্কো খুস্কো, বড় বড় চুল, বিরাট বিরাট দাড়ি, ময়লা কাপড়, এরকম সেরকম কিছু ছবি উনি আমাকে পাঠিয়েছেন। পাঠিয়ে আমাকে বলছেন যে এই ছবিগুলো একটু চেক করে দেখো তো, কোনোভাবে কি আমার সন্তানের ছবির সাথে মিলে, চেহারার সাথে মিলে। অনেকটা বছর হয়ে গেল, চেহারা তো আগের মতো থাকবে না, কোনোভাবেই কোনো মিলে কিনা। আমি জাস্ট এতটুকু জানলেই হবে যে এটা আমার সন্তান। আমরা চেক করেছি কিন্তু মিলে নাই। ওই বাবাকে আমরা কি আনসার করতাম, কি জবাব দিতাম? কোনো জবাব দেওয়ার সুযোগ ছিল না, জবাব দিতে পারিনি।
সম্মানিত ভাইরা, গ্রেপ্তার করলে বাংলাদেশের আইন অনুসারে 24 ঘন্টার মধ্যে প্রদর্শন করতে হয়, কিন্তু সেই আইন কোথায়, সে আইন কোথায় বাস্তবায়িত হয়েছে? আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে বিভিন্ন সংস্থার নামে ধরে নিয়ে যেত, যখন সেখানে সেই সংস্থার কাছে যাওয়া হতো যে নিয়ে আসছেন কোথায়, আমার ছেলে কোথায়, আমাদের এই কর্মী কোথায়, তারা বলতো না আমরা গ্রেপ্তার করি নাই। এটা বলেই তারা ক্ষান্ত। বলেন র্যাবের দায়িত্ব কি এতটুকু বলা যে আমরা তাকে নিয়ে আসি নাই? পুলিশের দায়িত্ব কি এতটুকু বলা আমরা আপনার সন্তানকে নিয়ে আসি নাই? তুমি নিয়ে আসো নাই, কিন্তু একটা মানুষ এখান থেকে হারিয়ে গেছে, তাকে খুঁজে বের করার দায়িত্ব তো তোমার। যেন তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা শুধু গুম করবা, সো আমাকে গুম করি নাই আমরা, এই কথা বললেই তার দায়িত্ব শেষ। সম্মানিত উপস্থিতি, সো এগুলা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে বিচার, যারা কিনা বিচার করবে সেই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে মানুষকে খুন করার একটা বন্দোবস্ত করেছে। ট্রাইব্যুনাল করেছে, নিরাপরাধ মানুষগুলাকে, আমাদের নেতৃবৃন্দকে আমরা মনে করি তারা নিরাপরাধ, তাদেরকে বিশ্বাস করি, এবং এখন প্রমাণিত হয়েছে তারা নিরাপরাধ ছিল। আজহার ভাইয়ের মুক্তির মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে, রায়ের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। সে মানুষদেরকে মেরে ফেলা লাগবে, সেটার জন্যে কোর্ট বসাও, কোর্ট বসিয়েছে, সেটার মধ্য দিয়ে জোরপূর্বক এই লোকগুলাকে হত্যা করেছে। তাহলে যেই বিচার ব্যবস্থা মানুষকে সেফগার্ড দেবে, সেভ করবে, সেই বিচার ব্যবস্থার সিস্টেমের মধ্য দিয়ে মানুষকে হত্যা করার ব্যবস্থা করা হয়েছে। মানবাধিকারের লঙ্ঘনের, রাষ্ট্রীয়ভাবে লঙ্ঘনের আর কি বাকি থাকে? কয়েকদিন আগে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় মানবাধিকার রক্ষার পরিবর্তে লঙ্ঘনের পক্ষ শক্তি হিসাবে উচ্চ আদালত ও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ বাংলাদেশ NHRC কাজ করেছে। মানে যারা কিনা রক্ষা করবে তারাই ওটার পক্ষ শক্তি হিসাবে কাজ করেছে। সম্মানিত উপস্থিতি, গত জুলাইয়ের যেই বিপ্লবটা হয়ে গেল, গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এটার মধ্য দিয়ে মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। ছিল ফ্যাসিবাদকে শুধু তাড়ানো নয়, সাথে সাথে ফ্যাসিজম মুক্ত একটা বাংলাদেশ তৈরি। যেই কাজগুলো গত আমলে হতো সেই কাজগুলো হবে না, এরকম একটা বাংলাদেশ তৈরি করার একটা প্রত্যাশা বুকে দানা বেঁধেছে আমাদের। কিন্তু খুবই আশ্চর্যজনিতভাবে এবং হতাশার সাথে লক্ষ্য করা যাচ্ছে, যারা সরকারে যাওয়ার জন্যে নিজেদেরকে মনে করছে তারাই এটার জন্যে দাবিদার, এতদিনও কেন সরকারে যেতে দেয়া হচ্ছে না, এরকম সংগঠন গত এই 1.5 বছরে 200-র বেশি মানুষকে হত্যা করেছে। আমি এই ঘটনাটা এতটুকুই বললাম, শুধু এর সাথে সাথে দেখেন যে আইয়ামে জাহিলিয়াতের মতো মানুষকে পাথর নিক্ষেপ করে দিনে দুপুরে মানুষকে, মানে মানুষের সামনে, দিনে দুপুর বলতে আমি বলছি গণমানুষের সামনে পাথর নিক্ষেপ করে জীবন্ত মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে। 2টা উদাহরণ তো যথেষ্ট। কি অবস্থার দিকে এখনো বাংলাদেশ আছে? কই তাহলে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা বাস্তবায়ন করি। তাহলে এই জায়গা থেকে আমরা যদি সত্যিকার অর্থে দেশকে বের করতে চাই, মুক্ত করতে চাই, তাহলে কয়েকটা জিনিস করা দরকার। মানবাধিকার ফেরানোর জন্যে আমাদের কয়েকটা কাজ করা উচিত বলে আমরা মনে করি। এক হচ্ছে যে স্বাধীন নিরপেক্ষ কার্যকর একটি মানবাধিকার কমিশন গঠন করা, সত্যিকার অর্থে স্বাধীন, কোনো দলের অধীনে তারা রাজনৈতিকভাবে প্রেশারাইজ করে তারপর তদন্ত করায়, তারপর এগুলা করবে, এগুলা করতে গেলে আলটিমেটলি সেই কমিশন ঠিকমতো করে ফাংশন করতে পারবে না। সো এরকম একটা কমিশন তৈরি হওয়াটা অত্যন্ত জরুরি, বা যেটা আছে সেটাকে এই অবস্থায় রূপান্তর করা জরুরি। গুম, হত্যা সহ সব অভিযোগের যে সমস্ত অভিযোগ ছিল এবং আছে, সেগুলার স্বাধীন নিরপেক্ষ দ্রুত বিচার কার্যক্রম করা দরকার। শুধুমাত্র অভিযোগ দাঁড় করলে তো হচ্ছে না, সেটা বিচার দরকার। অভিযোগ অনেক ক্ষেত্রে করতে পারে না মানুষ, কারণ একবার যে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেটার পরে আবার অভিযোগ করতে গেলে
আবার করে সে সহ তার আশেপাশের মানুষেরা নির্যাতিত হওয়ার একটা আশঙ্কা তার মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অভিযোগগুলোও কিন্তু ঠিক মতো আসে না। সো অভিযোগ যারা করেছে তাদের নিরাপত্তা এবং তথ্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, এটা অত্যন্ত জরুরি। আরেকটা জরুরি হচ্ছে যে সঠিক ইতিহাস রচনার জন্যে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়ে গেছে সেগুলার তথ্য সংগ্রহ এবং লিপিবদ্ধকরণ, এটা সরকারের পক্ষ থেকেই হওয়া দরকার। এবং সেই জিনিসগুলোর জিস্ট যদি সম্ভব হয় তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে, কারিকুলামের মধ্যে নিয়ে আসা উচিত, কী হয়েছিল, কি হচ্ছে, সেই জিনিসগুলো যাতে মানুষ জানতে পারে। ন্যায্য ও স্বচ্ছ বিচার এটা নিশ্চিত করা, যারা দায়ী, যারা দোষী, তাদের ন্যায্য স্বচ্ছ বিচার নিশ্চিত করার জন্যে ব্যবস্থা করা দরকার। সম্মানিত উপস্থিতি, আমি শেষের দিকে আসতে চাই। আমরা একটা নিরাপদ সমাজ ব্যবস্থার কথা প্রত্যাশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় আরবের যে সমাজটা ছিল সেই সমাজটা ছিল সেই সমাজকে বলা হয় আয়ামা জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন সমাজ। সেই জায়গা থেকে তিনি যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেলেন, নবুয়তের কার্যক্রম শুরু করলেন আল্লাহর ইচ্ছায়। এরপরে দেখেন তিনি দীর্ঘ 23টি বছর বেঁচে ছিলেন। এই সময়ের মধ্যে আমূল পরিবর্তন সাধন করেছেন আলহামদুলিল্লাহ। তিনি ঘোষণা দিয়েছিলেন যেমন একটা সময় আসবে যে সময় মানুষ সানা থেকে হাদারামাউত পর্যন্ত একাকী হেঁটে যাবে, কিন্তু তার মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়ার কোনো ভয় আসবে না। এরকম একটি নিরাপদ, নিশ্চিন্ত, প্রশান্ত একটি সমাজ, সেই সমাজটাই তো আমরা প্রত্যাশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম একটি সমাজ তৈরি করতে পেরেছিলেন, পরবর্তীতে সেই সমাজ বাস্তবায়িত হয়েছিল। আজকে যদি আমাদের এই সমাজটাকে সত্যিকার অর্থে সেরকম একটি শান্তিপূর্ণ, নিরাপদ সমাজে আমরা রূপান্তর করতে চাই, তাহলে আজও আমাদেরকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ বিনির্মাণের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।